ভোপাল তোদেরকে ঠিক কি করেছে? তাদের বিয়ে করতে কিসের আপত্তি? যে নাকি বড় বয়সের মেয়ে ছাড়া বিয়ে করবে না। যদু, ভোপালকে গিয়ে তুমি কও যে পটুর বাড়িতে আমি চাই পেয়েছিলাম সেখানে যেন সে যায়, আমার আশীর্বাদ বলে চাল ডাল জামা কাপড় সে যেন সাথে করে নিয়ে যায়। তারা আমার পরাণ রক্ষে করেছে। এরপর থেকে তাদের যেন কোনো অনটন না থাকে সংসারে। কার ঘরে জিনিসপত্র পাঠাবেন মা? যারা আমার পরাণ রক্ষে করেছে তারা বড় গরিব। তাদের ঘরে একখানা অবিবাহিত মেয়েও রয়েছে, আর ভোপাল তাদের ঘর খুব ভালো করেছে, তাই আমি ভোপালকে সেখানে পাঠাচ্ছি। মথুর, এসে থেকে দেখছি তুমি বড় চুপচাপ। গঙ্গার পশ্চিম পারে জমি পাওয়া যায়নি বুঝি? মা, নতুন করে আর কি বলবো, বড় মুখ করে বলে গেছিলাম জমি জোগাড় করবই, কিন্তু পারলাম না মা, হেরে গেলাম। কেউ জমি দিতেই চাইছেন না। কেন? তারা কি বলছেন? তারা এক একজন এক এক রকম অজুহাত দিচ্ছেন। কেউ কেউ বলছেন জমি দেওয়া মানে তাদের অপমান, আবার কেউ কেউ বলছেন বিধবাদের নামে মন্দির হয় নাকি। মা, যতদিন না এইসব কুসংস্কার অন্ধবিশ্বাস আমাদের দেশ থেকে চলে যাচ্ছে ততদিন ভালো কিছু হবে না। কইলে যে হবে না মতো, হয়তো মাকে প্রতিজ্ঞা করেছি আমি কিছুতেই দুর্বল হয়ে পড়ব না, মন্দির প্রতিষ্ঠা আমি করবই। নাহলে যে আমার এই জন্মই পিতে। আর তাছাড়া গঙ্গার পশ্চিম পাড়ে যদি মন্দির প্রতিষ্ঠা করতে না পারি তাহলে পূবে করব। পশ্চিমে কি আছে? সব জায়গায় পবিত্র। আর রামকুমার ঠাকুর তো সেই কথাই কয়েছে। আর শোনো, তোমরা জমির খোঁজ করতে বেশি নখ নিয়ে যেও না, কেমন? তাহলে বাউনরা আপত্তি জানাতে পারেন। কিন্তু মা, লোক জানাজানি তো হবেই। আপনি যখনই জমির খোঁজে লোক লস্কর পাঠাবেন তখন তো সবাই এমনিতেই জেনে যাবে, তাই না? গোপনে তো কিছু হবে না। ঠিকই কয়েছো বাবা, আমি সেখানে একা যাব, আর সাথে অল্প কিছু নেটের নিয়ে যাব। গঙ্গার পুপারে এক জমিদার রয়েছে, বলরাম ঘোষ নাম। তোমাদের বাবা মশাইয়ের খুব কাছের মানুষ ছিলেন তিনি, অতি সজ্জন ব্যক্তি। তোমরা তেনার কাছে খবর পাঠাও। আমি কাল সন্ধেবেলা যাব তেনার কাছে। যদি তিনি জমি দিতে রাজি হন তাহলে তেনার উকিল যেন সব কাগজপত্র তৈরি করে রাখে। আমি জমি কিনে তবেই ফিরব। আপনি কি বলছেন মা? আপনি যাবেন জমি কিনতে? আমরা তো আছি, আমরা যাবো মা। মা, এত কিছুর পরেও তুমি আবার জমি জমা নিয়ে কথাবার্তা কইছো? তুমি কোথাও যাবে না মা, আমি তোমাকে কোথাও আর যেতে দেবো না। শুনছেন? এবারে আপনার একটু ঘরে যান, মাকে এবার একটু বিশ্রাম নিতে দিন। আর সত্যি মা, এত কান্ডি কোটে যাওয়ার পরেও তোমার মাথায় জমি জমা চিন্তা ভাবনা আসছে, কি করে আসছে গো? যদু, তুমি ভোপালকে কে কও সে যেন সব জিনিসপত্র ঠিক জায়গা মতো গিয়ে দিয়ে আসে, বলে যে উনি যান। আর তুমি এবার ঘরে যাও, একটুখানি বিশ্রাম করো, যাও।
কে নিও। মনে হচ্ছে মা মনে মনে অন্য কিছু ভাবছেন। এত সহজে হাল ছেড়ে দেবার মানুষ তো তিনি নন। এসব কার জিনিস? আর তোমরাই বা কারা? এত জিনিসপত্র সব আমাদের ঘরে নিয়ে এলে কেন গো? আগে জানবাজারের রানীমা পাঠালেন গো দিদ ঠাকুরন। চাপা দিতে ওদের বলো সবকিছু ভেতরে নিয়ে যেতে। দিদমা তো ভালোবেসে পাঠিয়েছেন। আর হ্যাঁ, ওদের এটাও বলে দিও যে দিদমা বলে দিয়েছেন ভবিষ্যতে কোনো কিছুর প্রয়োজন হলে যেন সংকোচ টঙ্কোচ না করে সরাসরি জানবাজারে যোগাযোগ করে। কেমন? কি দিদ ঠাকুরন? শুনলে তো দিদ ঠাকুরন, তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। জিনিসপত্র নিয়ে আমার আর কি হবে গো দিদি? দিদমার যতটুকু সেবা যত্ন করতে পেরেছি এই আমার জন্য ঢের। আর আমার কিচ্ছু চাই না। আর তাছাড়া দিদমা দয়া করে যা সব পাঠিয়েছে এই দিয়ে আমাদের বছর চলে যাবে। আরে বাবা, দুটি তো পড়ান, বাপ আর বেটি, কত আর খাবো। তুমি বরং দিদমাকে আমার পেন নাম জানিও। আর কর্তাদের কও একটু বসতে, আমি ডাব কেটে এনে দিচ্ছি, একটু করে যেন মুখে দেয়। আরে কি করছো? বলে তোমার মাথা গেছে নাকি গো? তেনারা কত বড় ঘরে বেটা জানো, সব রাজার মতো থাকেন। আর তুমি কিনা তাদের কইছো এখানে বসে ডাব খেতে? খাবেন না? আমার বড় ভুল হয়ে গেছে গো। আমি এক কাজ করি, দিদমার জন্য কটা ডাব পাঠিয়ে দিই। আগের বারে সে দুধ খেয়েছিলেন, ডাবও নিশ্চয়ই খাবে। একটু ডাব খেয়েই যাই বরং। তুমি কি বলো দাদা? আমার এখন অনেক কাজ পড়ে আছে দারিকা, তুই বরং থাক, ডাব খেয়ে আয়, আমি এগোই। বলছি দাদা, ও এতবার করে বলছে, কিছু মুখে না দিয়ে গেলে কিছু মনে করবে না? দারিকা, এই মেয়েটা বড্ড বেশি কথা বলে। এখন ডাব খেতে বসলে এক গাদা কথা বলবে, সময় নষ্ট হয়। তুই থাক না, একজন খেলেই হবে, ওরা কিছু মনে করবে না। আমি না গেলে বাবা মশাই আবার অসুবিধায় পড়বে। চাপা দিদি, ওদের বলো সব জিনিসপত্র ভালো করে তুলে গুছিয়ে রাখতে, নইলে দিদমা আবার নানা রকম প্রশ্ন করবে। আমি চলি, আমার তাড়া আছে। ও চাপা দিদি, আর কতক্ষণ অপেক্ষা করব? আমি কিন্তু ডাব খেয়েই বাড়ি যাব। দেখেছো কান্ডি, আমি এখানে হাঁ করে দাঁড়িয়ে রয়েছি, আমি যাব আর ডাব কেটে আনবো। মা, আপনি দলিলপত্র সব সই করছেন, কাগজপত্র সাথে নিচ্ছেন, আপনি বলরাম ঘোষ মহাশয়ের কাছে যাচ্ছেন তাই না? মথুর, এখানে দলিলপত্রে সব সই সাবুত করা রয়। আপনি আটামশাইয়ের প্রশ্নের উত্তর দিলেন না যে মা? সব প্রশ্ন কি
উত্তর দেওয়া যায় বাবা? তোমাদেরকে উত্তর দিতে গেলে যে এখন আমাকে মিছে কথা কইতে হয়। মা, শাস্ত্রী মশাইরা যে সমাজ রক্ষার নামে কতটা ভয়ানক হতে পারে তা আপনি খুব ভালো করে জানেন। গঙ্গা জল ছিটিয়ে তারা আপনাকে অপমান করেছেন মাত্র। তারা কত বড় ক্ষতি করতে পারেন সেটা আপনার অজানা নয়। আমাদের আড়তে আগুন লাগানো, বজ্রায় আগুন লাগানোর চেষ্টা করা, সবই তো আপনি ভোগ করেছেন মা। মধুর কিন্তু একদম ঠিক কথা বলছে মা। আর তাছাড়া আপনার মেয়েরাও যথেষ্ট অস্থির হয়ে রয়েছে। আপনি দয়া করে মধুরকে এবং আমাকে সাথে নিয়ে চলুন। তা হয়নি, তোমরা গেলে জানাজানি হয়ে যাবে চারিদিকে, সে রিস্তায় খবর যাবে, নেটেলরা জানতে পারবে, আর আমি তা চাই। কাউকে জানানোর কোনো প্রয়োজন নেই বাবা রামচন্দ্র, এইটুকু অন্তত গোপন থাক। কিন্তু মা যা অবস্থা। না বাবা, আমি তো কইছি না। আর আমাকে নিয়ে এত ভেবো নে তোমরা, আমার কোনো বিপদ হবে না। কারণ যিনি আমাকে রক্ষে করছেন তিনার ক্ষমতা আছে ওই বাউন্ডের থেকেও অনেক বেশি। তাই আমি বিনে ঝঞ্ঝাটে কাজ ছেড়ে ফিরতে চাই। বলরাম বাবুর কাছে আমি এখানে পত্র পাঠিয়েছি, শুধু তোমরা কাউকে কিছু কইতে চেও না, তাহলেই কার্যসিদ্ধি হবে। কি করা যায় বলুন তো হাটামশাই? মায়ের আদেশ পালন করা মানে তো বিপদ নিশ্চিত। আপনি বুঝতে পারছেন তো? আমি বুঝে কি করবো বলো তো মধুর? মাকে কি তার জেদ থেকে আমি একচুলো সরাতে পারবো? পারবো না। আর মাকে কোন মুখে আমি বারণ করব? মা তো প্রথম দায়িত্ব আমাদের ওপর দিয়েছিলেন। এই মন্দির স্থাপনের জন্য জমি জোগাড় করে দেওয়ার দায়িত্ব তো আমাদের ওপরে ছিল, আমরা তো সেটা করতে পারিনি। এখন মাকে আটকাবো কি করে? কি করে আটকাবো? सर्वेषां शान्ति भवतु, सर्वेषां स्वस्ति भवतु, सर्वेषां पूर्णं भवतु, सर्वेषां मङ्गलं भवतु। ओम शान्ति, ओम शान्ति, ओम शान्ति। শাস্ত্রী মশাই, কি সংবাদ সুকুমার? তোমাকে এমন অস্থির লাগছে কেন? আগে সংবাদ আছে। ও, তোমার সঙ্গে পরিচয় করে দিই। ও শ্রীজীব তর্করত্ন, আমার শিষ্য। আজই এই আশ্রমে এসেছে। বেদজ্ঞান, উপনিষদের জ্ঞান ওর খুবই প্রখর। তুমি ওর সম্মুখে সব কথা আমাকে বলতে পারো। বলো কি ঘটেছে? আগে সেই জানবাজারের রানীমার কথাই বলছিলাম। ব্রাহ্মণরা তাদের ঘরকে ত্যাগ করেছে, মন্দিরেও তাকে ঢুকতে দিলাম না, অথচ তিনি তার জেদ থেকে সরছেন না। এখন শুনলাম উনি নাকি গোপনে গঙ্গার পূর্ব পারে জমি দেখতে যাচ্ছে। একবার ভাবুন তার স্পর্ধাখানা। একথা শুনে আমি সত্যি স্তম্ভিত হয়ে যাচ্ছি। এত স্পর্ধা তার হয় কি করে? এভাবে সমাজটা চললে তো সমাজটা একদিন অবক্ষয়ের পথে এগিয়ে যাবে। শ্রীজীব, গুরুদেব, শোনো। বলুন গুরুদেব। নিম্নবর্গের এক বিধবা স্ত্রীলোক চলেছে কিনা মন্দির নির্মাণ করতে। সেও বলে বেড়াচ্ছে মা কালী তাকে স্বপ্ন দিয়েছে। সমাজে এমন পাপাচার চলতে থাকলে তো সমাজটা একদিন ধ্বংস হয়ে যাবে। সুকুমার, তুমি সমস্ত বিষয়খানা ওকে জ্ঞাত করো। শোনো শ্রীজীব, যে কোনো মূল্যেই পাপাচার বন্ধ করতেই হবে। আপনি নিশ্চিন্তে থাকুন গুরুদেব,
আপনার বিধান অমান্য করার সাহস স্পর্ধা কারোর হবে না। আমি তো কোনো বিধান দিচ্ছি না, শাস্ত্র বচন উল্লেখ করছি মাত্র। সুকুমার, তুমি সম্পূর্ণ বিষয়টা ভালো করে শ্রীজীবকে বুঝিয়ে দাও, আর তুমি খোঁজ নাও ওই মহিলা গঙ্গার পূর্ব পারে কোথায় যাচ্ছে জমির সন্ধানে। আগে শক্তি দাও মা, আশীর্বাদ করো যেন আজই তোমার মন্দির তৈরির জন্য জমির ব্যবস্থা হয়ে যায়, আজ যেন আমাকে নিরাশে ফিরে আসতে না হয় মা। দেখো তুমি কি বা করো মা, কি বা করো। বাবু, আপনার জমিদারির সীমানা এই পর্যন্তই, তাই না? আগে হ্যাঁ তর্করত্ন মশাই, তর্করত্ন মশাই, আপনি যদি আরেকবার ভেবে দেখেন, যিনি আসছেন তিনি একজন অসহায় নারী, তাই বিধবা, তার স্বামী একজন সজ্জন ব্যক্তি ছিলেন। আমি তার কাছে উপকৃতও বটে। তর্করত্ন মশাই, আমি যে শাস্ত্রী মশাইয়ের বিধান মানব না সে কথা কিন্তু একবারও বলছি না। আমি কখনোই বলছি না যে আমি জমি দেব, আর সেই বিষয়ে আমি একেবারে নিশ্চিত। তাহলে রানীমার অকারণে ক্ষতি করে লাভ কি বলুন তর্করত্ন মশাই? দেখুন, তাঁরা আমার এলাকায় প্রথমবার আসবেন, আর এখানে এসে তার যদি কোনো ক্ষতি হয় আমি সারা জীবন আমার কাছে অপরাধী হয়ে থাকব। তিনি আমার একজন সম্মানীয় অতিথি বটে, আর এই সম্মানীয় অতিথির যদি কোনো... মশাই, আপনার কি ধারণা আমরা নৃশংস, আমরা খুনি? ছি 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 ছি, একই কথা বলছেন আপনি? এ কথা শোনা তো পাপ। আপনারা হচ্ছেন ব্রাহ্মণ, আপনারা ব্রাহ্মণ শ্রেষ্ঠ। আপনি একটা সামান্য কথা কেন বুঝতে চাইছেন না? ছোট জাতের এক বিধবার যদি স্পর্ধা হয় ব্রাহ্মণদের তুচ্ছ জ্ঞান করার, তাহলে ধর্মরক্ষা হবে কি করে বলুন তো? কি মনে হয় আপনার? এমনিতেই দিকে দিকে হিন্দুরা কেরেস্তান হচ্ছে। এই মহা সংকটের সময় কেউ যদি হিন্দু হয়েও যথাত্যাচার করে তা আমরা কখনোই কেউ মেনে নেব না।
এই দাঁড়াও। দাশরথী, আজ্ঞা রানীমা। সমুখ এই ঘোষমশায়ের জমিদারির সীমানা। সেখানে অনেক লোক দাঁড়িয়ে আছে মশাল নিয়ে। আমরা কি আর এগোবো না ফিরে যাবো রানীমা? আমি যে কাজ করতে এসেছি সেই কাজ সম্পূর্ণ না করে আমি ফিরে যাব না। পালকি এগো।